আচ্ছা দেখ তাহলে কোশ্চেনটা দে। খা কেকটা খা পূর্ব, নাহলে সকাল থেকে না খেয়ে আছিস। একটু জলের ব্যবস্থা কর। ঠিক আছে দেখ, প্রথমের কোশ্চেনগুলো অনেকগুলো কোশ্চেনই তো ডাইরেক্ট খাতার থেকে আছে নাকি, ডাইরেক্ট নোটস থেকে আছে, তবুও আমি ডিসকাস করে দিচ্ছি। প্রথম থেকে দেখ, প্রথম হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন সূত্র কাকে বলে। ঠিক আছে নিশ্চয়ই, একের কোশ্চেনটা একের থেকে করছি আমি। আধানের কোয়ান্টাইজেশন সূত্র কাকে বলে, এটা ঠিক আছে নিশ্চয়ই। কিউ সমান হচ্ছে এন ইন্টু ই, তাই তো? কিউ সমান হচ্ছে এন ইন্টু ই, এটাই তো। তারপর হচ্ছে কি, এই সূত্রের সাহায্যে কোয়াক্স বলার অস্তিত্ব, কোয়াক্স কোণার অস্তিত্ব কীভাবে ব্যাখ্যা করা যায়, এটাও আমি লিখে দিয়েছিলাম মনে হয়, তাই তো? লেখানো আছে তো। তবু আরেকবার একটুকু জাস্ট বলে দিচ্ছি, কোয়াক্স কোণা মানে কি? কোয়াক্স হচ্ছে ফ্র্যাকশন অফ চার্জ। কোয়াক্সের চার্জটা ফ্র্যাকশন অফ ইলেকট্রন চার্জ হয়, কিন্তু আধানের সংরক্ষণ সূত্র বলে কি, যে কোনো একটা বস্তুর আধান ইলেকট্রনের আধানে পূর্ণ গুণিতক হওয়া উচিত। কিন্তু কোয়াক্সের অস্তিত্বটা মানে কোয়াক্স কোণাটা কি? কোয়াক্স কোণাটা হচ্ছে যে এটার ভগ্নাংশ হতে পারে ইলেকট্রনের আধানের, কিন্তু এটা কিভাবে ব্যাখ্যা হয়? কোয়াক্সগুলো কখনো ইন্ডিভিজুয়াল এককভাবে থাকতে পারে না। কোয়াক কীরকমভাবে করে থাকে? কোয়াক সংঘবদ্ধ অবস্থায় থাকতে একটা অ্যাসেম্বল করে থাকে, এবং যেটার মানটা সবসময় ইলেকট্রন আধানের পূর্ণ সংখ্যা সরল গুণিতক। এক্সাম্পল দিয়ে কপিতে লেখানো আছে। ঠিক আছে, তাহলে একটি আধানহীন গোলকের উপর 10 সেকেন্ডে 10⁻² সংখ্যক আলফা কণা আপতিত হচ্ছে। গোলকটি 2 মাইক্রোকুলম আধানে আহিত হতে কত সময় লাগবে? আর আলফা কণা আহিত হচ্ছে মানে কি বলতো? আলফা কণা আহিত হচ্ছে মানে হচ্ছে আলফা কণার আধানটাকে আমরা ধরি 2 × 1.6 × 10⁻⁹ ঠিক আছে? তাহলে এত কুলম আধান আহিত হচ্ছে কত সেকেন্ডে? উপরে এত 10⁻12 সংখ্যক আলফা কণা আহিত হচ্ছে প্রতি সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কতটা চার্জ হচ্ছে সেটা আমি কিউ যদি ধরে নিই, স্মল কিউ ধরছি, ধর স্মল কিউ 1 সেকেন্ডে কত হবে এটা? এটা হচ্ছে 2 × 1.6 × 10⁻⁹, হুইচ মাল্টিপ্লাইড বাই কত সংখ্যক? 10⁻12। তাহলে এখান থেকে কিউটা বেরিয়ে গেল, তো এখান থেকে কিউটা বেরোলো। কিউটা কি? 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে যদি এতটা পরিমাণ আহিত হয়, তাহলে ক্যাপিটাল কিউ পরিমাণ আধান আহিত হতে কত সময় লাগবে? ধরে নিচ্ছি টি সময়। তাহলে কিউ ইন্টু টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ, তাই তো? কিউ ইন্টু টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ। হ্যাঁ, কিউ যেটা বেরোচ্ছে এখানে বসাবি, এটা তো আমি করেই দিচ্ছি, না হলে 10⁻⁶ হচ্ছে। তাহলে 2 × 1.6 × -7 ইন্টু টি ইজ ইকুয়াল টু 2 মাইক্রোকুলম বলেছে, তাই তো? 2 মাইক্রোকুলম মানে হচ্ছে 10⁻⁶ কুলম। 2 মাইক্রোকুলম না মানে 10⁻⁶ কুলম, তাই তো? দেন উই গেট দ্য ভ্যালু অফ স্মল টি। ঠিক আছে, যে জলটা নিয়ে চলে পূর্ব একটু ধরে ঘর থেকে যা, থাকবে ভিতরে যা, নিয়ে চলে উজ্জ্বল যা, একটা ওই ডাইনিংটার ওপরে জলের বোতল আছে, নিয়ে চলে একটা। যাই হোক, এই অঙ্কটা কিন্তু করতে পারা উচিত ছিল। ঠিক আছে, তারপরেটা দেখ, তড়িৎ আবেশের আবেশীয় আবিষ্ট আধান কাকে বলে? এটা নিশ্চয়ই হয়েছে। তড়িৎ আবেশ তো আমি তো করা আছে, তাই তো? তড়িৎ আবেশের আবেশী আবিষ্ট আধান কাকে বলে? কিভাবে লিখবি? যে এখানে যদি মনে করে একটা অনাহিত পরিবাহী থাকে, এখানে যদি কাছে যদি আহিত পরিবাহী থাকে, তাহলে অনাহিত পরিবাহীটা নিকটবর্তী প্রান্তে বিষম প্রকৃতির আধান এবং দূরবর্তী প্রান্তে সম প্রকৃতির আধান। কিভাবে আবিষ্ট হয় এটা তো আমরা আগে বলেছি, তাই তো? তাহলে আবেশী ও আবিষ্ট আধান, আবেশী আধান মানে যার সাহায্যে আবেশটা ঘটানো হচ্ছে, এটা হচ্ছে আবেশী আধান। আর যে আধানটা তৈরি হচ্ছে পরিবাহীটার জন্য, এই আধানটার জন্য, সেটা হচ্ছে আবিষ্ট আধান। হ্যাঁ, যেটাই তৈরি হচ্ছে সেটা আবিষ্ট, আর যেটার জন্য তৈরি হচ্ছে সেটা হচ্ছে আবেশ। করা আছে, দেখবি খাতায় লেখানো আছে। তড়িৎ আবেশেরও এটা লেখানো আছে, নোটসে আছে। ঠিক আছে, তাহলে বল যদি কোনো ডাউট আছে, বুঝতে না পেরেছিস তখন কিছু জায়গায়, তাহলে বল। ঠিক আছে, তাহলে হয়েছে নাকি? নেক্সট হচ্ছে যে
দুইয়েরটা, তাহলে এক একটা হয়ে গেছে। দুইয়েরটার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আধানের কোন নীতির উপর ভিত্তি করে বর্জ্য নিরোধকের কার্যনীতি ব্যাখ্যা করা যায়? কোন নীতি? তড়িতাবেশ। হ্যাঁ তড়িতাবেশ, ঠিক আছে, তড়িতাবেশ হতে পারে, তড়িতাবেশই হয়। যে আধান অ্যাকচুয়ালি যেটা সেই আধান থেকে মানে ওই বর্জ্য নিরোধক থেকে যে আধানের ঝড়টা তৈরি হয় মেঘের দিকে, ওটা করোনা ডিসচার্জ বলে, বুঝলি? করোনা ডিসচার্জ, বাংলাটা কী বটে খেয়ে জানি, কিন্তু করোনা ডিসচার্জ মানে আধানটা, ঠিক আছে, তড়িতাবেশই হবে। তারপর এটা জলের পরাবৈদ্যুতিক ধ্রুবক 80 বলতে কী বোঝো, 80 বলতে কী বোঝো? হ্যাঁ ওইটা বলতে পারিস, আমি হ্যাঁ বলতে পারি ওইটা, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু 80, মানে জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকটা শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার 80 গুণ, ঠিক আছে। কিন্তু এইটা সিগনিফিক্যান্স, হ্যাঁ সিগনিফিক্যান্সটা বল দিয়ে বোঝানো উচিত, বুঝলি? সিগনিফিক্যান্সটা অ্যাকচুয়ালি দেখ, এপসাইলনটা তো আর কারণ ডাইরেক্টলি ইফেক্টিভ কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি লয়, ইফেক্টিভ ঘটানো যেটা সেটা হচ্ছে ফোর্স হতে পারে, ইলেকট্রিক ফিল্ড জনিত বল হতে, তাহলে এখানে অ্যাকচুয়ালি এইটা দেখো আমরা এটা করেছিলাম যে এফ নট ডিভাইডেড বাই এফ ইজ ইকুয়াল টু কে, করেছিলাম রে, এরকম একটা সমীকরণ করেছিলাম দেখি কুলম্বের সূত্রে। তাহলে এখানে এফ নটটা হচ্ছে বায়ু মাধ্যমে বল আর এফটা হচ্ছে জল মাধ্যমে বল, সাপোজ এফ ডাব্লু কে ডাব্লু, তাহলে এখান থেকে এফ ডাব্লু সমান কী হয়ে যাবে বলতো, এফ নট ডিভাইডেড বাই কে ডাব্লু, কে ডাব্লু মানে কত বলছি আমি, এখানে 80 বলা আছে। তাহলে এটা কীভাবে ভাষাতে লিখবি, যে বায়ু মাধ্যমে কোনো দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল, জল মাধ্যমে সেই আধান দুটির একই দূরত্বে ক্রিয়াশীল বল বায়ু মাধ্যমের বলের 1/80 গুণ, ঠিক আছে, বা 80 গুণ হ্রাস পাই, এরকমভাবে কিছু একটা লিখতে পারিস। এইটা হচ্ছে সিগনিফিক্যান্স, এইখান থেকে সিগনিফিক্যান্সটা লেখার চেষ্টা করবি, ঠিক আছে। আর ওটা লিখলেও আশা করি কাটবে না, কিন্তু এটা লেখাটাই ভালো উচিত। তারপরে অঙ্ক আছে একটা, দুটি একই আকৃতি ও একই প্রকৃতির গোলকের আধান যথাক্রমে -10 মাইক্রোকুলম ও 20 মাইক্রোকুলম পরস্পর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে স্থাপন আছে, গোলক দুটি স্পর্শ করে বিচ্ছিন্ন করে একই অবস্থানে রাখলে দুই ক্ষেত্রে স্থির তড়িৎ বলের অনুপাত কত? দেখ এটাও, এই অঙ্কটাও সোজাই আছে, এখানে আছে -10 মাইক্রোকুলম, একই আকৃতির গোলক, একই প্রকৃতি একই আকৃতি, 20 মাইক্রোকুলম, তাই তো দূরত্ব ধরেলে, তাহলে উই ক্যান ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ দ্য ফোর্স, দ্যাট ইজ 4 π এপসাইলন নট 10 × 20 মাইক্রোকুলমে আছে ডিভাইডেড বাই r²। এটা মাইক্রোকুলমে আছে, মাইক্রোকুলমে মানে 10⁻⁻12 করা উচিত, কিন্তু যেহেতু আমি রেশিও বের করবো তার জন্য আর মাইক্রোকুলমটাকে 10⁻⁻12 লিখছি নি, ঠিক আছে। রেশিও বার করবো মানে সেই তো মাইক্রোকুলমেই থাকবে, যখন মাইক্রোকুলমেই থাকবে তখন মাইক্রোকুলম 10⁻⁻6 গুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমি আর -12 লিখলাম নাই। তাছাড়া এটা লেখা উচিত, কিন্তু এসআই পদ্ধতিতে যদি লিখিস -12 10⁻⁻6 তার হোল স্কোয়ার, এটা এফ, আর এফ ড্যাশটা কত হবে, কী করছে, দুটোকে টাচ করছে দিয়ে সেপারেট করছি, তাহলে টাচ যখন করছি, টাচ করে সেপারেট করছি, তখন এক একটাই আধান কত করে হয়ে যাবে, টাচ যখন করলাম তখন আধান কত হয়ে যাবে, 20 + 10 হয়ে যাবে, 20 মানে মাইনাস আছে, তাহলে 20 - 10 হয়ে যাবে, তাহলে 20 + -10 ডিভাইডেড বাই 2, এটাই হবে তো, এটাই হবে, তার মানে কত হবে 5 মাইক্রোকুলম, 5 মাইক্রোকুলম। তাহলে এখানে এফ ড্যাশটা কত হয়ে যাবে, এফ ড্যাশটা হয়ে যাবে 5² ডিভাইডেড বাই, দূরত্ব তো একই রাখতে বলেছে, দূরত্ব তো একই রাখতে বলেছে, দেন ইউ ক্যান ফাইন্ড দ্য রেশিও, তাহলে রেশিও কত হবে, 200 ডিভাইডেড বাই 25, তাই তো। এফ ডিভাইডেড বাই এফ ড্যাশটার রেশিও কত হবে, এফ ডিভাইডেড বাই এফ ড্যাশটার রেশিও উপরে 200 আর নিচে 25, তার মানে কত 8 নাকি, তার মানে যদি রেশিও বলিস 8:2, ঠিক আছে, ঠিক আছে, এটা করা দরকার ছিল, এটা হয়নি নাকি, হয়েছিল, আচ্ছা। তারপরে কুলম্বের সূত্র থেকে 1 কুলম আধানের সংখ্যা দাও, এটা তো নিশ্চয়ই ঠিক আছে, কুলম্বের সূত্র থেকে 1 কুলম আধানের সংখ্যা দাও, কীরকমভাবে লিখবি, বই খাতায় তো সব জায়গাতেই আছে ডাইরেক্ট কোশ্চেন, কুলম্বের সূত্র থেকে 1 কুলম আধানের সংখ্যা, তাহলে 1 কুলম আধানের সংখ্যা কত হবে, 4 = 1/4 π এপসাইলন নট q² ডিভাইডেড বাই, আমি ধরে নিচ্ছি যে দুটো 1 কুলম আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে আছে, ঠিক আছে, দুটো 1 কুলম আধান, ভালো করে দেখ, দুটো 1 কুলম আধান মানে q = 1 কুলম ধরে নিলাম আর r = 1 মিটার ধরে নিলাম এসআই পদ্ধতির জন্য,
ঠিক আছে। আর এয়ার মিডিয়াম যদি হয় 1/4πε0 হুইচ ইজ ইকুয়াল টু 9 × 10⁹ or not, তাই তো? Then if we put the value in this equation, then you get the value of F is equal to 9 × 10⁹ নিউটন। হবে নাই? বুঝতে পেরেছিস না পারিস নি? ঠিক আছে তো? ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? মানে 1 কুলম আধান পরস্পর থেকে যদি 1 মিটার দূরত্ব থাকে তাহলে ওদের মধ্যে পারস্পরিক ক্রিয়াশীল বল হচ্ছে 9 × 10⁹ নিউটন, তাই তো? তাহলে বেরে এটা ভাষায় কি বলবি? 1 কুলম আধান কেন বলবি? 1 কুলম আধানের ডেফিনেশনই বলতে বলেছে, তাহলে 1 কুলমটা তো প্রথমে বলা চলবে না। যে পরিমাণ দুটো সমপরিমাণ আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে বায়ু মাধ্যমে, দুটো সমপরিমাণ আধান, প্রথমে তো 1 কুলম আমি বলে দেবো নি, 1 কুলমের ডেফিনেশন লিখছি। তাহলে দুটো সমপরিমাণ আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে যদি এই পরিমাণ বল বায়ু মাধ্যমে যদি এই পরিমাণ বল ক্রিয়া করে, তখন আধানের মানকে বলা হবে, তাই তো? তখন আধানের মানকে বলা হবে 1 কুলম। এটাই তো ডেফিনেশন হওয়া উচিত। বুঝতে পেরেছিস? দুটো সমমানের আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে বায়ু মাধ্যমে যদি 9 × 10⁹ নিউটন বল ক্রিয়া করে, তখন ওই আধানের মানগুলোকে বলা হবে। বোঝা গেছে? ঠিক আছে, পারবি তো লিখতে? তাহলে নেক্সট সুষম, তাহলে 2-1টা হয়ে গেছে, 2-1টা হয়ে গেছে, 2-1টার পর 3-1টা, এগুলো করানোই আছে, খাতাতেও করানো আছে। 3-1টা সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল ও টর্কের রাশিমালা। এটা তো ডাইরেক্ট কোশ্চেন, করা দরকার নেই নাকি? বলটা কত হবে? সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বলটা কত হবে? একটা কিউ ইন্টু ই, আর একটা তো মাইনাস আধান, তাহলে দুটো বলের মান কি হবে? সমান হবে আর বিপরীতমুখী হবে। একটা কিউ ইন্টু ই প্লাস আধানটার উপরে, আর একটা কিউ ইন্টু ই মাইনাস আধানটার উপরে, তাহলে দুটো বলে কি হবে? সমান বিপরীতমুখী হবে না? তার জন্য মোট বলটা কি হবে? আর টর্কের রাশিমালা তো করেছি আমরা, পি সাইন থিটা। এটা করানো আছে নাকি কপিতে? এটা করার দরকার নেই তো, প্রমাণটা করার দরকার নেই তো? ঠিক আছে, তাহলে তারপরেরটা হচ্ছে একটি আদর্শ তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত নির্ণয় করো। এটা তো ঠিক আছে। আদর্শ তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা কত হয়? না 2p / 4πε(x^3) বা a³ না কি ধরেছিলাম দূরত্বটা, ঠিক আছে? হ্যাঁ, ওটাও করতে পারিস, ওইটা জেনারেল ফর্মটা ছিল। আদর্শ দ্বিমেরু যেহেতু বলেই দিয়েছে, তাহলে এটা আমরা করবো না। ওটা ছিল এরকম 2px / 4πε0 x² + l² তার হোল স্কোয়ার, x² - l² তার হোল স্কোয়ার, এরকম ছিল জেনারেল ফর্ম। এটা যে কোনো তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে। এবার আদর্শ দ্বিমেরুর ক্ষেত্রে ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যায় কি এখানে, তখন কি হয়? x ইজ ভেরি ভেরি গ্রেটার দেন l এর ক্ষেত্রে। এখানে আদর্শ দ্বিমেরু মেনশন করা আছে, এখানে আদর্শ দ্বিমেরু মেনশন করা আছে কোশ্চেনটাই, তাই না? আদর্শ দ্বিমেরু যেহেতু মেনশন করা আছে, তাহলে আমি তো এটাই লিখব, ঠিক আছে? আর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কত হবে? p / 4πε(x³), তাই না? হবে তো? তাহলে এই দুটোর অনুপাত বের করতে বলেছে, অনুপাত কত? 2:, ঠিক আছে? 2:, বোঝা গেছে তো? তারপর হচ্ছে একটি আদর্শ দ্বিমেরুর জন্য অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করে এবং 30 ডিগ্রি কোণ করে দুটি ভিন্ন অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত নির্ণয় করো। যে কোনো অবস্থানে একটা তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটা আমরা জানি, তাই না? একটা তড়িৎ দ্বিমেরুর যে কোনো অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা মুখস্থ আছে, বলতে পারবি? যে কোনো অবস্থানে তড়িৎ দ্বিমেরুর রাশিমালাটা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটা p / 4πε, কেটাকে তুই k³ বারবার বলছিস না, কেটা তাহলে মনে রাখবি যে ওটা 4πε, 1/4πε, বুঝতে পারছিস? কে দিয়েও তুই বলতে পারিস, কোনো অসুবিধা নেই, কে দিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু কে ইন SI ইউনিট 1/4πε, ঠিক আছে? এটা মনে রাখবি। তাহলে p / 4πε তার x³ × √3 cos² θ
+1 এরকম ছিল সমীকরণটা, দেখ ছিল তো, এরকম ছিল আশা করি, তাই তো। এখানে থিটাটা কোনটা, এটা যদি দ্বিমেরু হয় মাইনাস আধান, এটা প্লাস আধান, এটা হচ্ছে এই কোণটা হচ্ছে থিটা, এখান থেকে এই দূরত্বটা যদি এক্স হয়, এক্স না কত ধরেছিলাম তোদের করানোর সময়, যাই হোক এক্সই ছিল, আর ছিল, ঠিক আছে যাই হোক, আর হলে আরই থাকবে, পারলি বের করতে, খুঁজেই পাচ্ছিস না দ্বিমেরু কোথায় আছে, এটার পরে আছে, ঠিক আছে তো, এরকম আছে তো, যাই হোক আর এক্স যেটাই, তাহলে এখানে তুই প্রথমে ইউ1 ক্যালকুলেট করবি যখন থিটা হচ্ছে 60 ডিগ্রি, আর ই2 ক্যালকুলেট করবি যখন থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, 60 ডিগ্রির জন্য করবি আর 30 ডিগ্রির জন্য করবি, দেন ইউ ফাইন্ড দ্য ভ্যালু অফ ইউ1 অ্যান্ড ই2, দেন ইউ ফাইন্ড দ্য ভ্যালু অফ রেশিও। তাহলে ইউ1 ডিভাইডেড বাই ই2 কী হবে, এই অংশটা তো কনস্ট্যান্ট, এই অংশটা তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে উপরে হয়ে যাবে √3 cos স্কোয়ার θ1 +1, আর নিচে হবে √3 cos স্কোয়ার θ2 +1, হয় θ1 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি আর θ2 ইজ ইকুয়াল টু, বোঝা গেছে তো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তারপর চারের কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন আছে, কিন্তু এরকম কোশ্চেন তো আমরা করেছি আগে, যাই হোক এটা মুছবো। চারের কোশ্চেনটা দেখ, চারের কোশ্চেনটা তড়িৎ ফ্লাক্স কাকে, প্রথমে তড়িৎ ফ্লাক্স কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স কাকে বলে, হ্যাঁ কোনো একটা ক্ষেত্রের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা, ডেফিনেশনিক্যালি উই ক্যান ডিফাইন, মানে লাইন দিয়ে স্টেটমেন্ট দিয়ে আমি এরকমভাবে বলি, আর ম্যাথামেটিক্যালি হচ্ছে ই ডট ডিএস বাই এস, তাই তো, বাই ডিএস কস থিটা বা ডিএস কস থিটা, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশন। এসআই একক কী, ওর মাত্রা কী, এটাও ঠিক আছে, এসআই একক কী হবে, নিউটন পার কুলম ইন্টু মিটার স্কোয়ার, আর মাত্রা তো বের করে নিতে পারবি, নিউটন ডিভাইডেড বাই কুলম ইন্টু মিটার স্কোয়ার করলে, তাহলে এটা করার দরকার নেই, এটা করাও আছে। তারপরের কোশ্চেনটাই, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, আর এই কোশ্চেনটা ইন্টারেস্টিংও, এরকম কোশ্চেনসও আমি আগে করেছি যদিও, যদি এইটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ, ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখ এইখানে একটা ঘনক আছে, এখানে একটা ঘনক আছে, ঠিক আছে, এখানে এরকম করে একটা ঘনক আছে, এরকম একটা ঘনক আছে, ঠিক আছে, এই ঘনকটা এখান থেকে এ দূরত্বে অবস্থিত, অরিজিন থেকে, মূল বিন্দু থেকে, আর এর বাহুগুলাও এ করে বলেছে, প্রত্যেকটা ঘনকটার বাহু হচ্ছে এ করে। এখানে একটা তড়িৎ ক্ষেত্র কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, এই ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা বলা আছে এক্স ইন্টু আই হেড। এক্স ইন্টু আই হেড কেন, মানে ইলেকট্রিক ফিল্ডটা এক্সের মানের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, এক্স ইজিক্যাল টু জিরোতে ই ইজিক্যাল টু জিরো, ই ইজ এ ফাংশন অফ এক্স, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এরকম টাইপের, যে ই ইজ এ ফাংশন অফ এক্স, এটা এক্সের ফাংশন, এক্সের উপর নির্ভরশীল। এবারে যত আমি সামনের দিকে যাচ্ছি এক্সের মান বৃদ্ধির সাথে সাথে এর মানও, তাহলে এক্স ইজিক্যাল টু এ যখন হবে, দেখ এই সারফেসটায় যখন আমি আসবো তখন আমি এই ক্ষেত্রপ্রবলটাকে E1 ধরে নিচ্ছি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ E1? ইট শুড বি এক্স ইজিক্যাল টু এ আই হেড। বোঝা গেছে তো? যখন আমি এইখানে চলে আসবো, এই পৃষ্ঠটাই আমি আসবো, সেটাকে আমি E2 ধরে নিচ্ছি। E2 শুড বি কত হবে? 2a ইন্টু, বোঝা গেছে তো? এরপরে U1 যে ক্ষেত্রফলটা তুই দেখ, এই ক্ষেত্রফলটার ক্ষেত্রফল ভেক্টর কোন দিকে? সবসময় ক্ষেত্রফল ভেক্টর হচ্ছে ওই ক্ষেত্রের থেকে আউটওয়ার্ড ডিরেকশনে, বহির অভিমুখে। তাহলে বহির অভিমুখে যদি হয় তাহলে এর ক্ষেত্রফল ভেক্টরটা হবে, ক্ষেত্রফল ভেক্টরের মানটা তো স্কোয়ার হবে, যেহেতু প্রত্যেকটা বাহু এই করে আসে, এবং অভিমুখটা কোন দিকে হবে? উল্টো দিকে, মানে ইট শুড বি মাইনাস আই হ্যাট। যদি এই দিকটা আই হ্যাট হয় তাহলে এই দিকটা কী হবে?
আর এখানে এটা A1 আর A2টা কত হবে, A2টা কত হবে, এখানেও ক্ষেত্রফলটা কত, মানটা হচ্ছে স্কোয়ার আর অভিমুখটা কোন দিকে, বোঝা গেছে? তাহলে এইখানে উই ক্যান ক্যালকুলেট দ্য ভ্যালু, ক্যালকুলেট দ্য ফ্লাক্স φ1, φ1 সমান কি করব, u1 ডট a1 and we can calculate the flux of second φ2, এবারে e2 ডট a2। আমি বাকি সারফেসগুলোর জন্য কেন বের করলাম নি, কারণ বাকি সারফেসগুলো হয় আই হেটের দিকে, সরি হয় জি হেটের দিকে হবে, নয় কে হেটের দিকে হবে, লম্ব পারপেন্ডিকুলার, ইয়ের সাথে পারপেন্ডিকুলার। এই সারফেসের কথাটা ভাব, যদি এই বহির্মুখী সারফেসটার কথা ভাব, এইখানে নিচের দিকে সারফেসটার কথা ভাব, এটা কিউব যদি ইমাজিন কর, এটা কিউব যদি হয়, তাহলে এই কিউবের এখান থেকে এই দিকে বলরেখাগুলো যাচ্ছে, এই সারফেসটার জন্য এইদিকে 90 ডিগ্রি, এই সারফেসটার এইদিকে 90 ডিগ্রি, এই সারফেসটার এইদিকে 90 ডিগ্রি, এই সারফেসটারও এইদিকে 90 ডিগ্রি। তাহলে বাকি চারটা সারফেসের জন্য একটা ফ্লাক্সও লাইন্স অফ ফোর্সও ক্যান্সেল, ক্রস করবে না, মানে ফ্লাক্স জিরো হবে, হবে তো, বোঝা গেছে তো? তাহলে আলটিমেটলি থাকবে শুধুমাত্র একটা ফেস সারফেসের আর একটা ব্যাক সারফেসের। ফেস সারফেসটার ক্ষেত্রে ফ্লাক্স যেটা হচ্ছে, সেই ফ্লাক্সের মানটা যদি আমি এই দুটোই ডট প্রোডাক্ট করি, দেখ এটা রেজাল্ট হচ্ছে মাইনাস এ কিউব, তাই তো, আই ডট মাইনাস আই মানে হচ্ছে -1। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, দুটোই আই হ্যাট, তার মানে এটা কি হচ্ছে, আমরা এটাকে বলেছিলাম যে এটা হচ্ছে অন্তর্মুখী ফ্লাক্স আর এটা হচ্ছে, এটা ইনওয়ার্ড ফ্লাক্স আর এটা হচ্ছে নেগেটিভ ফ্লাক্স কল্ড ইনওয়ার্ড ফ্লাক্স, অন্তর্মুখী ফ্লাক্স, আর পজিটিভ ফ্লাক্স হচ্ছে আউটওয়ার্ড ফ্লাক্স বা বহির্মুখী ফ্লাক্স। ঠিক আছে, তাহলে এরপরে মোট ফ্লাক্সটা তাহলে কত হয়ে যাবে, দিস ইজ ইকুয়াল টু φ1 প্লাস φ2, দেন উই গেট দ্য ভ্যালু অফ 2a কিউব মাইনাস a কিউব। বুঝতে পারলি তো, মাইনাস a কিউব, এটা মনে হয় কেউ করিসনি তোরা, এটা হচ্ছে, ঠিক আছে, বোঝা গেছে তো? এই ম্যাথসটা কিন্তু করেছিস, মানে আমি করেছি এইরকম টাইপের, ঠিক আছে? তো যাই হোক, এটা তাহলে এরকমভাবে তড়িৎ ফ্লাক্স বের করতে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপর হচ্ছে দুটি আধানের পারস্পরিক ক্রিয়াশীল বল ওদের কাছাকাছি অন্য আধানের উপর নির্ভর করে, ব্যাখ্যা করো। নির্ভর করে কি আর কি, অ্যাকচুয়ালি কোশ্চেনটা হচ্ছে নির্ভর করে কি, কোশ্চেন মার্ক দেওয়া আছে, তোকে এক্সপ্লেন করতে হবে। দুটি আধানের উপর পারস্পরিক ক্রিয়াশীল বল ওদের কাছাকাছি অন্য আধানের উপর উপস্থিতির, অন্য আধানের উপস্থিতির উপর নির্ভর করে। নির্ভর করে মানে কোশ্চেন মার্ক, করে না করে না, করে কি, করে কি, একটা Q1 আধান আছে আর একটা Q2 আধান আছে, এদের পারস্পরিক আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা একটা ধর এইখানে, এখানে একটা Q3 আধান আছে, এখানে একটা Q4 আধান আছে, এখানে একটা Q5 আধান আছে, এই দুটোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল এই Q2 Q3 Q4 Q5, এই Q4 Q3 Q5 এগুলোর উপরে নির্ভর করবে কি, ক্রিয়াশীল বলের রাশিমালা কত, Q1 Q2/r², Q1 Q2/4πf। তাহলে অ্যাকচুয়ালি বলটা নির্ভর করে আধানগুলোর মান এবং তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব আর নেচার অফ দ্য মিডিয়াম, তাই তো, আধানগুলোর মান আর পারস্পরিক দূরত্ব এবং মাধ্যমের প্রকৃতি। অন্য কোনো তড়িৎ আধানের উপস্থিতির উপর নির্ভর করে কি, অন্য কোনো মাধ্যমের উপস্থিতি। এবারে কি বলতে পারিস যে এটার উপরে মোট বল যখন তুই বের করবি তখন এটার উপরেও নির্ভর করবে, এটার উপর নির্ভর করবে, এটার উপর নির্ভর করবে, সেটা তো সুপারপজিশন প্রিন্সিপাল দিয়ে। কিন্তু দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল অন্য পাশাপাশি কি আছে তার উপরে ডিপেন্ড করবে না, একমাত্র নেচার অফ দ্য মিডিয়ামের উপর, অন্য আধানের উপস্থিতির উপর নির্ভর করবে না, মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করতে পারে। ঠিক আছে, এটাই হবে ব্যাখ্যা নির্ভর করে। তারপরে হচ্ছে দুটি সমান আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে স্মল কিউ আধান রাখা আছে, স্মল কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থানে থাকবে। এই কোশ্চেনটাও করানো আছে আমার, একই টাইপের কোশ্চেন, এক্সাক্ট এইটাই হয়তো, এটার থেকে আরও অনেক ঘোরানো কোশ্চেন তোদের করেছি আমি, যেটা সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশন, মানে হচ্ছে সাম্যাবস্থানের সাম্যাবস্থানের শর্ত করেছিলাম আমি, সাম্যাবস্থানে থাকবে সেটা শর্ত মনে নেই। দেখ প্রথমত হচ্ছে এটা কত কোশ্চেন, 5,
দুটো ক্যাপিটাল কিউ, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা মধ্যবর্তী স্থানে স্মল কিউ আধানটা, এর পজিশনটা ডিফাইন করে দেওয়া আছে, বলে দেওয়া আছে যে এদের সংযোগকারী সরল রেখা, সংযোগকারী রেখাটা হচ্ছে এ, এদের মধ্যবর্তী স্থানেই আছে, ঠিক আছে। আমি যেটা করেছিলাম ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, সেটা হচ্ছে যে ফার্স্ট ইউ ফাইন্ড আউট দ্য পজিশন অফ দ্য থার্ড চার্জ সাচ দ্যাট দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, দেন ইউ ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য নেচার অফ দ্য থার্ড চার্জ। ওর পজিশনটাও বের করো, আর পজিশনটাও বের করো, আর কি ওর প্রকৃতি এবং আধানের মানটাও বের করো, দুটোই বলেছিলাম, বুঝতে পেরেছিস। কিন্তু এইখানে পজিশনটা ডিফাইন করেই দিয়েছে, পজিশনটা বলেই দিয়েছে মাঝে আছে, ঠিক আছে। তাহলে এখানে পজিশনটা যেহেতু মাঝে আছে বলে দেওয়া হয়েছে, তাহলে এই আমি যখন পজিশন বের করার জন্য আমরা কি বলেছিলাম, যে তৃতীয় আধানটার উপরে মোট বলকে শূন্য করবি, তৃতীয় আধানের উপর মোট বলের সমীকরণটা বের করবি, যে তৃতীয় আধানের উপর মোট বলটাকে শূন্য করবি, তাহলে তৃতীয় আধানের অবস্থানটা বেরিয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে পজিশনটা বলাই আছে, তাহলে এইটার উপরে আর মোট বলকে শূন্য করার আমার প্রয়োজন নেই, আমাকে এর প্রকৃতিটা আর মানটাকে যখন বের করতে হবে, তখন আমি এই আধানটা বাদ দিয়ে বাকি যে দুটো আধান আছে, যে কোনো একটা আধানের উপর মোট বলকে শূন্য করব, ঠিক আছে। যে কোনো একটা আধানের উপর মোট বলকে শূন্য করবো, এটার উপরেও করতে পারি, এটার উপরেও করতে পারি। তাহলে এটার উপরে মোট বল কত হবে বল, এটা কত হবে, এই দুটোর মধ্যে ক্রিয়াশীল বল কত হবে, 4πε0 কে লিখে দিচ্ছি, কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই a/2 তার হোল স্কোয়ার, তাই তো। আর এটা তো বিকর্ষণ হচ্ছে, এইদিকে হচ্ছে বিকর্ষণটা, আর এই কিউটাও তো এই কিউটাকে বিকর্ষণ করবে এই দিকেই, সেটার জন্য বলটা কত হবে, কে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই a স্কোয়ার, অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ দ্য কোশ্চেন ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে বলটা হচ্ছে, বলগুলোর যোগফল হচ্ছে 0, তাই তো। তাহলে এখান থেকে যদি তুই করিস, দেখ এটা কত হয়ে যাচ্ছে, কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই a স্কোয়ার ইন্টু 4 ইজিক্যাল টু মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার, কেটা তো ক্যান্সেল হয়ে যাবে, এখানেও একটা কে আছে আর এখানেও একটা কে আছে, এবারে তুই কাট, এইটা স্কোয়ার কাট, a স্কোয়ার কাট, দেন দ্য ভ্যালু অফ স্মল কিউ বিকাম মাইনাস কিউ বাই, ঠিক আছে, ভ্যালু অফ স্মল কিউ বিকাম মাইনাস কিউ বাই, তাহলে আধানের মানটা হচ্ছে ঋণাত্মক, আধানের মানটা হচ্ছে ঋণাত্মক, এবং আধানের মানটা আধানের প্রকৃতিটা হচ্ছে ঋণাত্মক, এবং মানটা হচ্ছে কিউ বাই, বুঝতে পেরেছিস তো। এটা অনেক ঘুরিয়ে এই কোশ্চেনটা করানো আছে তোরা। তারপর দেখ, তারপরের কোশ্চেনটা একটু আলাদা, তারপরের কোশ্চেনটা, আর ব্যাসার্ধের একটি পাতলা ধাতব গোলীয় খোলক পৃষ্ঠতলে কিউ আধান বহন করে, চিত্রানুযায়ী একটি বিন্দু আধান Q/2 গোলকটির কেন্দ্র সিতে অপর একটি আধান +2Q গোলকটির বাইরের x দূরত্বে স্থাপন করা হলো। গোলকটির কেন্দ্র সি বিন্দুতে এবং বহিস্থ এ বিন্দুতে তড়িৎ বলের মান নির্ণয় করো। গোলকটির মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো। এই কোশ্চেনটা একটু আলাদা, এটা করতে পারিস নি তোরা নিশ্চয়ই। দেখ এটা কি করে হবে। দেখ এটা হচ্ছে একটা গোলক, মানে গোলক মানে একটা খোলক, ঠিক আছে। এইখানে আছে আধান কত, Q/2, এখানে আধান কত আছে, Q বলা আছে, আর এখানে কত আধান আছে, এখানে বলা আছে 2Q। এটা হচ্ছে সি বিন্দু সেন্টার, এরকম হচ্ছে ছবিটা, এটাই বলা আছে, তাই তো।
সি বিন্দুতে আধানটার উপর ক্রিয়াশীল বল কত হবে? তুই একটা এরকম কনসেপ্ট থেকে ভাব, তুই এই সি বিন্দুটাতে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য কত হবে বলতো? Q/2 আধানটা আছে সি বিন্দুতে, তো তাহলে ওই সি বিন্দুটাতে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের মানটা কত হবে? তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের মান ইন্টু আধান বলা যাবে তো? তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের মান ইন্টু আধান বলা যাবে তো, বলটা, ক্রিয়াশীল বলটা। তাহলে সি বিন্দুর উপরে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের মানটা কত হবে? হবে তো? কেন যে হবে? কারণ এটা একটা খোলক, তো তাহলে খোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য কি হয়? আধান ইনক্লোজ বাই দ্য সারফেস, গসিয়ান সারফেস, কি হবে? 0। তাহলে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যটা যদি 0 হয়, তাহলে সি বিন্দুটার উপরে ক্রিয়াশীল বলের মানটাও, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এরপরে বল এই এ বিন্দুটাতে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের মানটা কত হবে? এ বিন্দুটাতে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য মানে এ বিন্দু বলতে এটা আর কি, এ বিন্দুর মানে হচ্ছে এটা, হুইচ ইজ এট এ ডিস্টেন্স x ফ্রম দ্য সি, মানে এখান থেকে এই দূরত্বটা বলা আছে x। ঠিক আছে, তাহলে সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের মানটা কত হবে কাকে বল? সরি, এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্যের মানটা কত হবে বলতে হবে? বল 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 বল। 2q, 2qটা তো ওই বিন্দুতেই আছে। এই বিন্দুটাতে দেখ, এই খোলকটার থেকে সেন্টার থেকে তো x দূরত্বে, তাহলে তুই যদি গসিয়ান সারফেস ধরিস, এক্স ব্যাসার্ধের গস ল যদি প্রয়োগ করিস, তাহলে এখানে কতটা পরিমাণ আধান ওই এক্স ব্যাসার্ধের গোলকের মধ্যে কতটা পরিমাণ আধান আছে? হ্যাঁ, তার মানে কি হয়ে যাবে? কে কিউ মানে হচ্ছে 4πε0, কিউ মানে 3q ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই x স্কোয়ার। 3q ডিভাইডেড বাই 2 কেন করলাম? কারণ খোলকটার মধ্যে আধান আছে q, আর সেন্টারে আধান আছে q/2। তাহলে এটার মধ্যে যে পরিমাণ আধান আছে, এই সম্পূর্ণ পরিমাণ আধানটা কত হবে? q প্লাস q/2। বুঝতে পেরেছিস? q প্লাস q/2। আর এটা ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা বুঝতে গেলে এটার কিন্তু আরেকটুকু ডিফিকাল্ট হবে। মানে এইখানের জন্য এইটাকে একটা তড়িৎ আধান ইনডিউস হবে -q/2, এবং -q/2 এর জন্য ওখানে হবে +q/2। ঠিক আছে, খোলকটার উপরে একটা তড়িৎ আবেশ হবে, ভেতরের প্রান্তটাই -q/2 হবে, আর বাইরের প্রান্তটাই +q/2 হবে। যাই হোক, সেটা বাদ দে। তাহলে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য, এ বিন্দুর ক্ষেত্রপ্রাবল্য। এবার এ বিন্দুর ক্ষেত্রপ্রাবল্য যদি এটা হয়, তাহলে এ বিন্দুর উপরে বল কত হবে? ওই এ বিন্দুর ক্ষেত্রপ্রাবল্য ইন্টু 2q, ই ইন্টু কিউ, তো ই ইন্টু কিউ, তো বুঝতে পেরেছিস? এ বিন্দুর ক্ষেত্রপ্রাবল্য বের করলাম, তারপরে ওটার আধানটা দিয়ে মাল্টিপল করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। তো এ বিন্দুর ক্ষেত্রপ্রাবল্যটা, এ বিন্দুর ক্ষেত্রপ্রাবল্যটা হচ্ছে, তুই এ বিন্দুটাকে, এটা একটা গসিয়ান সারফেস ধরা যাবে তো, গাউসীয় তল। তাহলে এই গাউসীয় তলটার মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? ই ইন্টু 4πx² সমান হচ্ছে এটার মধ্যবর্তী যে পরিমাণ আধান আছে ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে এক্স ব্যাসার্ধের গোলকটার মধ্যে কতটা পরিমাণ আধান আছে? শুধু কিউ আছে কি? বুঝতে পেরেছিস তো? তাহলে এটা হবে q প্লাস q/2, এটাই হবে মনে হচ্ছে। ঠিক আছে, আমি তাও একবার হবো। তারপরে গোলকটির মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো। গোলকটির মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করো। কি হবে? গোলকটির মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, গোলকটির মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স মানে কি? গোলকটির মধ্যবর্তী আধান ডিভাইডেড বাই এপসাইলন বলা যায় তো। তাহলে গোলকটার মধ্যে কতটা পরিমাণ আধান আছে? q/2। তাহলে q/2 ডিভাইডেড বাই এপসাইলন। গোলকটির মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স অ্যাকর্ডিং টু গাউস সূত্র, গোলকটির মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কি মানে কি? গোলকটির মধ্যে যে পরিমাণ আধান আছে তার 1/ε গুণ।
তাহলে গোলকটির মধ্যে আধান কত আছে Q/2, তাহলে Q/2 ইন্টু 1/ε, দ্যাট ইজ Q ডিভাইডেড বাই 2ε। ঠিক আছে, এটা করা যাবে। তারপর এটাতে গাউসের সূত্রটি লিখো। ঠিক আছে, এটা না হলে করা দরকার নেই। কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র প্রতিষ্ঠা করে, এটাও তো করা আছে, তো ডাইরেক্ট কোশ্চেন্স। তো সংস্থাটির লব্ধি তড়িৎ দ্বিমেরু ভ্রামক নির্ণয় করে, এটা না হলে সংস্থাটির তড়িৎ, এটাও করেছিলি, এটাও সোজা বটে। কি আছে, এটা আছে -2Q, এটা আছে +Q, আর এটা হচ্ছে +Q। এই দূরত্বগুলো সব এ করে বলা আছে, সব এ করে বলা আছে। তাহলে প্রথমত দেখ, এখানে দুটো দ্বিমেরু গঠন হচ্ছে, ভালো করে দেখ, এখানে দুটো দ্বিমেরু গঠন হচ্ছে, +Q আর -Q সেপারেটেড বাই ডিস্টেন্স এ, আর +Q আর -Q সেপারেটেড বাই ডিস্টেন্স। তাহলে দুটো দ্বিমেরু গঠন হচ্ছে নাই? তাহলে এর দ্বিমেরু ভ্রামকটা কোন দিকে? উপরের দিকে, মাইনাসের থেকে প্লাসের দিকে। এর দ্বিমেরু ভ্রামকটা কোন দিকে? উপরের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। এবং দ্বিমেরু ভ্রামকের মানটা কত? দ্বিমেরু ভ্রামকের মানটা হচ্ছে Q ইন্টু এ। এবং এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এদের লব্ধি দ্বিমেরু ভ্রামক পিটার সমান কী হবে? √of p² + p² + 2p² cos থিটা, মানে cos 60, দ্যাট ইজ √3p, দ্যাট ইজ √3Q ইন্টু। বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? ঠিক আছে না ডাউট আছে বল আমাকে? বুঝতে পেরেছিস? বোঝা গেছে তো? দুটো দ্বিমেরু অ্যাকচুয়ালি এরকমভাবে ফর্ম করে আছে, দুটো দ্বিমেরু। ঠিক আছে, দুটো দ্বিমেরু আছে, দ্বিমেরু দুটোকে আলাদা আলাদা করে ডিটেক্ট করতে হবে, দেন দ্বিমেরু ভ্রামকের সূত্র। তড়িৎ পরিবাহীর ভেতর তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য শূন্য কেন ব্যাখ্যা করো। করেছিস নিশ্চয়? কি করেছিস, কি ব্যাখ্যা বলেছিলি? কারণ পরিবাহীর মধ্যবর্তী আধানটা কোথায় থাকে? বহিঃপৃষ্ঠে অবস্থান করে। কেন বহিঃপৃষ্ঠে অবস্থান করে? কারণ পরিবাহীর মধ্যে যেগুলো মুক্ত আধান সেগুলো ম্যাক্সিমাম সেপারেশনে থাকার চেষ্টা করে। তো ম্যাক্সিমাম সেপারেশনে সেপারেটেড হতে পারে, যেহেতু পরিবাহী সেপারেটেড হতে 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 কোথায় চলে যায়? পৃষ্ঠদেশ পর্যন্ত। তাহলে পৃষ্ঠদেশে শূন্য হয়, মানে পৃষ্ঠদেশে আধানটা থাকে, তাহলে ভেতরে কোনো আধান থাকে না বলে ক্ষেত্রপ্রাবল্য শূন্য হয়। তারপর গাউসের সূত্রের সাহায্যে একটি নির্দিষ্ট অন্তরক গোলকের ভেতরে বাইরে ও পরিবাহীর পৃষ্ঠে ক্ষেত্রপ্রাবল্য নির্ণয় করে। স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন তো, তাই তো? ভেতরে ক্ষেত্রপ্রাবল্যের রাশিমালা কত? E = Q ইন্টু X ডিভাইডেড বাই 4πε r কিউব, যদি আর ব্যাসার্ধের গোলক হয়, তাই তো? আর পৃষ্ঠদেশে কত? Q ডিভাইডেড বাই 4πε r², আর বাইরে কত? E = Q ডিভাইডেড বাই 4πε x²। এই প্রমাণগুলো করেছিলাম, মনে আছে কি? আর যদি বুঝতে না পারিস দেখবি আরেকবার, তখন আমাকে বলবি। আর কিউব সারফেসে কত? Q ডিভাইডেড বাই 4πε r², বাইরে কত? আউটে কত? আউটে হচ্ছে Q ডিভাইডেড বাই 4πε x²। এটাই তো, এই প্রমাণগুলো করা হয়েছিল তো। তাহলে এটা গ্রাফটা কীরকম হবে? গ্রাফটা কীরকম হবে? প্রথমে এরকম, তারপরে ঠিক আছে, ওপরের দিকে ই আর নিচের দিকে মানে হরাইজেন্টালি হচ্ছে এক্স, আর ওপরের দিকে ই করা আছে। তো এটা স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, ঠিকই আছে। তারপরের কোশ্চেনটা রিজিয়ন 1 আর রিজিয়ন 2 এ ইলেকট্রিক ফিল্ড বের করে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি বলে দিচ্ছি। এই অঙ্কটা দেখ, এই প্রমাণগুলো করেছিলি পরীক্ষার সময় পেরেছিলি করতে? তোরা করিস নাই মনে হয়, পড়েই আসিস নাই তো কী করে করবে? তিনটে প্লেট আছে, এটার +σ, এটা 2σ, আর এটা হচ্ছে সিগমা। তিনটেই প্লাস, কিছুই বলা নেই, মানে প্লাস। রিজিয়ন 1 আর রিজিয়ন 2, রিজিয়ন 1 এটাকে বলেছে আর রিজিয়ন 2 এটাকে বলেছে। তো কী হবে? এটার জন্য প্রথমত ক্ষেত্রপ্রাবল্যের মানটা কত হবে? সিগমা ডিভাইডেড বাই 2ε বা ε0 যেটাই ধরিস বায়ু মাধ্যম হলে। আর এটা কত হবে? 2σ ডিভাইডেড বাই 2ε। আর এটার জন্য কত হবে? সিগমা ডিভাইডেড বাই, তাহলে এটা হচ্ছে মান। এবার রিজিয়ন 1 এর কথাটা ভাব। এখানে এটা যদি আমি E1 ধরি, সাপোজ দিস ইজ দ্য ভ্যালু অফ E1 অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু অফ E2 অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু অফ E3। E1 আর E3 দুটোই সমান। তাহলে এখানে E1টা কোন দিকে? ধনাত্মক আধান, মানে বাইরের দিকে। E2টা কোন দিকে?
E2টা এটা ধনাত্মক ধনাত্মক প্লেট, তার মানে এই দিকে E2। E3টা কোন দিকে? E3টা এটাও তো ধনাত্মক প্লেট, তার জন্য E3 হচ্ছে। ঠিক আছে, এইখানে E1টা কোন দিকে বল? E1টা এই দিকে। E2টা কোন দিকে? E2টাও এই দিকে। আর E3টা কোন দিকে? E3টা সবসময় প্লেট থেকে বাইরের দিকে, যেহেতু সবগুলোই পজিটিভ প্লেট আছে। ক্লিয়ার? যেহেতু সবগুলোই, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে E1 আর E3 ক্যান্সেল হয়ে যাবে, কারণ দুটোর মান সমান। U1 ইজিক্যাল টু E3 ইজিক্যাল টু সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন। তো তাহলে U1 আর E3 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে রিজিয়ন 1-এ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত বেরোবে? অনলি সিগমা ডিভাইডেড বাই এপসাইলন, কারণ এটা তো সিগমা ডিভাইডেড বাই এপসাইলন হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? রিজিয়ন 2-এ কি হবে? এখানে U1 আর E2 দুটোই একই দিকে, আর E3টা হচ্ছে অপোজিট, মানে এখানেও U1 আর E3 ক্যান্সেল হয়ে যাবে। এখানেও U1 এর মান E3 এর মান দুটো তো সমান বিপরীতমুখী, তাহলে U1 আর E3 ক্যান্সেল হয়ে যাবে। U1 আর E3 ক্যান্সেল হয়ে যাবে, অনলি E2টা পড়ে থাকবে, মানে সিগমা ডিভাইডেড। দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? দুটোর মধ্যে ডিফারেন্স আছে এখানে E2-র অভিমুখটা যদি এই দিকে হয়, E2-র অভিমুখটা এখানে, মানে এটাকে যদি আমি পজিটিভ ধরি, দেন দিস শুড বি। ঠিক আছে, রিজিয়ন 1-এ ইলেকট্রিক ফিল্ডের লব্ধি ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা যেদিকে, রিজিয়ন 2-এ লব্ধি ইলেকট্রিক ফিল্ডের অভিমুখটা তার। বোঝা গেছে? ঠিক আছে, এগুলো হচ্ছে মান। এই মানগুলো মনে আছে? গাউসের সূত্রের সাহায্যে করেছিলাম, গাউসের সূত্রের লাস্ট অ্যাপ্লিকেশন ছিল। ঠিক আছে তো, তাহলে এইটা হচ্ছে কোশ্চেনটা।